বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। যদিও রাজনৈতিক অনুষ্ঠান, কিন্তু রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, শিক্ষা, স্বাস্থ্য, সমাজের নানা বিষয় নিয়ে আমরা কথা বলি এবং প্রতিটা বিষয়ের সঙ্গেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির একটা সম্পর্ক আছে। সেগুলো নিয়ে আমরা অতীতে বিভিন্ন সময় কথা বলেছি। আমরা বাংলাদেশের স্বাস্থ্য খাত, চিকিৎসা সেবা, নানা ধরনের রোগ ব্যাধি, সেগুলো নিরাময়ের উপায়, সরকারের প্রস্তুতি কি, বেসরকারি খাত কীভাবে এগুচ্ছে, এসব বিষয় নিয়ে অতীতে বহুবার কথা বলেছি। আজকে আমরা কথা বলবো সার্জারি নিয়ে। বেশ কিছু রোগ আছে, ব্যাধি আছে, যেগুলো অপারেশন খুব জরুরি এবং এর নিয়ে মানুষের মধ্যে নানা রকমের ধারণা আছে, এক ধরনের ভয় ভীতি অনেকের মধ্যে আছে এবং সেগুলো অনেক ক্ষেত্রে বাংলাদেশের যারা রোগী বা অসুস্থ মানুষ তাদের মধ্যে কাটিয়ে তুলতেও সক্ষম হয়েছে। আবার বাংলাদেশের এই ধরনের কোনো চিকিৎসা সেবার প্রয়োজন হলে অনেকেই দেশে আস্থা না রেখে দেশের বাইরে ছুটে যান। তো মূলত এইসব বিষয় এবং এই সার্জারিরও আবার নানা শাখা প্রশাখা আছে। তার মধ্যে একটা হচ্ছে এন্ডো ল্যাপ্রোস্কোপিক সার্জারি। মূলত এই বিষয় নিয়ে আমরা একটু ফোকাস করবার চেষ্টা করব। আর এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান এবং চিফ ল্যাপ্রোস্কোপিক সার্জন ওই একই হসপিটালের প্রফেসর ডক্টর সর্দার নাইম আমার বায় বসা। আমার ডানের রয়েছেন প্রফেসর সালমা সুলতানা, ডিপার্টমেন্ট অফ সার্জারির প্রফেসর অ্যান্ড হেড, ঢাকা মেডিকেল কলেজ এবং অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ELSA। এবং তারপরে টেবিলের ডান প্রান্তে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, যেটি এখন নাম বদলে, তার ফ্যাকাল্টি অফ সার্জারি এক্স-ডিন প্রফেসর ডক্টর তৌহিদুল আলম। তিনি এক্স প্রেসিডেন্ট সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ এবং সোসাইটি অফ এন্ডো ল্যাপ্রোস্কোপিক সার্জনস অফ বাংলাদেশেরও তিনি এক্স প্রেসিডেন্ট। আপনাদের তিনজনকে স্বাগত আজকের তৃতীয় মাত্রায় এবং প্রফেসর ডক্টর সর্দার নাইম, আপনাকে স্বাগত এবং অভিনন্দন। দর্শক মণ্ডলী, সম্প্রতি সিঙ্গাপুরে ওয়ার্ল্ড কংগ্রেস অফ এন্ডো ল্যাপ্রোস্কোপিক সার্জারির 21তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রায় 160 জন সার্জন অংশ নিয়েছেন বাংলাদেশ থেকে এবং একজন পায়োনিয়ার ল্যাপ্রোস্কোপিক সার্জন, যে পরিচয় আমরা অতীত বহুবার দিয়েছি ওনার ক্ষেত্রে, বাংলাদেশে ডক্টর সর্দার নাইম, তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তার রিমার্কেবল এবং আউটস্ট্যান্ডিং কাজের জন্য পেয়েছেন ওই কংগ্রেসে এবং তার যে অবদান সার্জারিতে এই ক্ষেত্রের উন্নয়নের জন্য এশিয়া প্যাসিফিকে, সেজন্য আপনাকে অভিনন্দন আরও একবার। আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমরা এন্ডো ল্যাপ্রোস্কোপিক সার্জারি বা যেটা আপনার ফিল্ড, এটা আসলে কি, কাদের জন্য এই সার্জারি, কখন করতে হয় এবং আমাদের দর্শকদের একটু আপনি সহজ করে বোঝাবার চেষ্টা করবেন টেকনোলজির দিকটা কি এবং মানুষ এখানে কেন আস্থা রাখতে যাবে এবং এটাকে মিনিমাল অ্যাক্সেস সার্জারিও বলা হয়, একটু যদি বিস্তারিত ধারণা আপনি। ধন্যবাদ জিল্লুর, ধন্যবাদ চ্যানেল আই এবং তৃতীয় মাত্রাকে। পলিটিক্যাল অনুষ্ঠানগুলোর ফাঁকে ফাঁকে সোশ্যাল বিভিন্ন জিনিস নিয়ে এবং স্পেশালি হেলথ সেক্টরের বেশ কিছু অনুষ্ঠান জিল্লুর আপনি করেন এবং যেটা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে আমাদেরও আনন্দ হয় এবং আমরা এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি রাষ্ট্রের স্বাস্থ্য নিয়ে কাজ করি। তো আমরা ওই মানুষের স্বাস্থ্য, ব্যক্তি জীবনের বা নাগরিকদের স্বাস্থ্যের চিন্তাটাও করতে হয়। তো ল্যাপারোস্কোপিক সার্জারি এই টার্মটার সাথে মোটামুটি এখন প্রায় তাবৎ শিক্ষিত জনগোষ্ঠী প্রায় সবাই পরিচিত। তো স্কোপ কথার অর্থ আমরা জানি, এটা ক্যামেরা। ল্যাপারো মিন্স অ্যাকচুয়ালি অ্যাবডোমেন। তো আমরা যখন অ্যাবডোমেনের মধ্যে কোনো ক্যামেরা ঢুকাই সেটাকে আমরা ল্যাপারোস্কোপ বলি। যেমন দূরের জিনিস দেখলে আমরা টেলিস্কোপ বলি, কাছের জিনিস যেমন মাইক্রোস্কোপ। ঠিক ল্যাপারোস্কোপ হলো পেটের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে যে কাজটা করা হয় সেটাই ল্যাপারোস্কোপিক কাজ। এন্ডোস্কোপিক যেমন ন্যাচারাল অরিফিসগুলো দিয়ে যদি আমরা করি, যেমন আপার যে এন্ডোস্কোপ, কোলোনোস্কোপ, ন্যাচারাল অরিফিস দিয়ে যখন স্কোপ ঢুকিয়ে কাজ করা হয় বা ডায়াগনোসিস করা হয় সেটাকে আমরা এন্ডোস্কোপিক বলি। তো বেসিক্যালি এন্ডো ল্যাপারোস্কোপ কথাটা বলছি এই জন্য আমরা যে এন্ডোস্কোপি এবং ল্যাপারোস্কোপি এটা একটা সার্জিক্যাল এস্টাবলিশড একটা সার্জিক্যাল প্রসিজার। আমরা যখন স্টুডেন্ট ছিলাম ব্যাক ইন 80s, আর্লি 80s বা লেট 70s-এ, তখন কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি বলে কিছু ছিল না। আমরা ল্যাপারোস্কোপিককে একটি ডায়াগনস্টিক টুল হিসেবে জানতাম, যে পেটের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে কখনো কখনো কিছুই যখন বোঝা যায় না কোথায় কী আছে
এবং গাইনোকোলজিস্টরা কিছু কিছু কাজ করতেন, লাইগেশন জাতীয় কাজ প্রফেসর টি এ চৌধুরী এদেশে করেছেন। সুতরাং এন্ডোল্যাপারোস্কোপিটা একেবারে অপরিচিত কোনো জিনিস ছিল না আমাদের মধ্যে, কিন্তু এটা দিয়ে যে পেটের ভিতরের বিভিন্ন সার্জারি করা সম্ভব এই জিনিসটা যখন এই ক্যামেরার টেকনোলজি এতটা ডেভেলপ করেনি তখন জানা ছিল না। কিন্তু ক্যামেরা এবং ভিডিও টেকনোলজি ডেভেলপমেন্টের পাশাপাশি যখন সার্জিক্যাল স্কিল এবং এক্সিলেন্ট ভিডিও ক্যামেরা বা ক্যামেরা ভিডিও টেকনোলজিকে আমরা কম্বাইন করতে পারলাম, তখনই কিন্তু আমরা দেখলাম যে সাধারণত ফর এক্সাম্পল গল ব্লাডার একটা অপারেশনের জন্য উপরের পেটে যেখানে আমাদের প্রায় 8-10 ইঞ্চি কেটে রিমুভ করতে হতো, কারণ আমরা পেট কাটতাম কেন? কারণ পেটের মধ্য থেকে একটা জিনিস বের করতে হলে আমাকে সেটা দেখতে হবে, না দেখে আমরা সেটা বের করতে পারবো না। কিন্তু আমরা যখন দেখলাম যে পেটের মধ্যে আমরা ক্যামেরা ঢুকিয়ে টেলিভিশন মনিটরে আমি দেখে সুন্দর করে সেটাকে ছাড়িয়ে নিয়ে আসতে পারি এবং যার জন্য পেট বড় করে কাটার প্রয়োজন হয় না, তখনই একটা রেভলিউশনারি ব্যাপার ঘটে গেল। এটা 1987-এ প্রথম ফ্রান্সে একজন ডাক্তার করলেন। উনি একজন গাইনোকোলজিস্ট ছিলেন, উনি গাইনোকোলজিক্যাল কিছু প্রসিডিউর করতেন। 87 ফিলিপ মুরে, ফ্রান্সের লিওন শহরে। এবং ওটা করার পরেই উনি একটা শর্ট কমিউনিকেশন দিয়ে যখন সারা পৃথিবীকে জানিয়ে দিলেন যে ল্যাপারোস্কোপ দিয়ে গলব্লাডার অপারেশন করা সম্ভব বা পেটের আরও কিছু অপারেশন করা সম্ভব, তখন একটা রেভলিউশন ঘটে গেল। এটা আমরা বলবো যে মডার্ন সার্জারিতে দ্য বিগেস্ট রেভলিউশন ইজ দ্য ইনভেনশন অর ইন্ট্রোডাকশন অফ ল্যাপারোস্কোপিক সার্জারি। বাংলাদেশে 1991-এ ইনসিডেন্টালি আমি যখন 1989-এ টোকিও বিশ্ববিদ্যালয়ের সার্জারিতে পিএইচডি করছি, তখন আমার প্রফেসর এটা জাপানে শুরু করলেন। জাপানের পাইওনিয়ার টিমের সাথে কাজ করার সুযোগ হয়েছিল বলেই আমি এটা খুব ভালো করে শিখতে পেরেছিলাম। এবং 1991-এ আমি প্রথম এদেশে ল্যাপারোস্কোপিক্যালি গলব্লাডার অপারেশন করি। তারপরে পুরোটাই ইতিহাস। 91-এ যখন শেষ করে অপারেশন করে আমি চলে গেলাম, তার 2 বছর পরেই 93-তে পিএইচডি শেষ করে এসে বারডেম হাসপাতালে এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল তৈরি করে আমি এই সার্জারি এদেশে শুরু করি। এটার যে বেনিফিট, এটা অবভিয়াস, এটা কাউকে বলতে হয় না। বেনিফিটটা হলো পেট কাটা আর না কাটার তফাৎ, একই কাজ করা হচ্ছে, সেম সার্জারি, বেসিক প্রিন্সিপাল সেম। গলব্লাডারের জন্য পাথরসহ গলব্লাডারে ফেলতে হবে, অ্যাপেন্ডিক্স ইনফেকশনের জন্য অ্যাপেন্ডিক্সটাকে ফেলে দিতে হবে। সেটা ফেলতে গিয়ে আগে পেট কাটতে হতো, এখন না কেটে করা হয় বলে খুব ছোট্ট ট্রকারের মাধ্যমে একটা ট্রকার ঢুকে ক্যানুলা দিয়ে করি বলে ওটা বের করলেই এত ছোট ছোট ইনসিশন, যেটা একদিনই রুগীকে আমরা বাড়িতে সেই প্রসঙ্গে একটু বুঝতে আসবো যে কি পরিমাণ সময় লাগে, ব্যয় কি। প্রফেসর ডক্টর তাহিদুল আলম যদি একটু বলেন যে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে বাংলাদেশে এই সার্জারি যে টেকনোলজিক্যাল সার্জারি যেটা, এটা আসলে অবস্থানটা কি, কোন জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে এবং কি পরিমাণ সার্জনকে তৈরি করা হয়েছে, প্রশিক্ষণ পেয়েছেন এই সার্জারির ক্ষেত্রে, এবং এরা গোটা দেশ জুড়ে কাজ করছেন কিনা, না কি শহর কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুরু থেকে কিন্তু আমরা বলবো যে এর ল্যাপারোস্কোপি সার্জারি যখন ইভেন ইন্ডিয়াও শুরু হয় নাই, তখন কিন্তু আমাদের প্রফেসর সর্দার নাইমের চেষ্টায় আমরা বলবো যে বাংলাদেশে কিন্তু আমরা সমসাময়িক সময় শুরু করেছি। এমন না যে আমাদের আগে ইন্ডিয়া পাকিস্তান শুরু করেছে, আমরা কিন্তু শুরু থেকে এই টেকনোলজিটা আমরা রপ্ত করতে পেরেছি। তার জন্য আমাদের এখনকার যে অবস্থা, যদি আমি বলবো গভর্নমেন্ট সেক্টরে আমরা আমাদের বিসিপিএস বা আমাদের ইউনিভার্সিটিতে আমরা প্রতি বছর কিন্তু আমরা অনেক পোস্ট গ্রাজুয়েট ডক্টর আমরা তৈরি করি বা আমাদের ফেলো বা মাস্টার্স হয়, কিন্তু এদের কিন্তু বেসিক্যালি গভর্নমেন্ট সেক্টরে কোথাও ট্রেনিং দেওয়ার কোনো স্কোপ ছিল না। তো এই প্রফেসর সর্দার নাইম এই কাজটা শুরু করার পরে আস্তে আস্তে আমরা ওটা টেক ওভার করলাম। ঢাকাতেই ইনিশিয়ালি শুরু হলো, তখন আমরা দেখলাম যে আসলে এত ট্রেনিংয়ের দরকার, ফর্মাল ট্রেনিং কোথাও নাই। তখন আমাদের একটা সোসাইটি করলাম, আমরা ওদের 1984 ছিল, কত 88 আমরা একটা ল্যাপারোস্কোপিক একটা সোসাইটি করলাম। সোসাইটির মাধ্যমে তখন আমরা ট্রেনিং শুরু করলাম, ফর্মাল ট্রেনিং শুরু করলাম আমাদের ডাক্তারদের জন্য, যেটা গভর্নমেন্ট সেক্টরে কোথাও করা সম্ভব ছিল না। উদ্যোগ নেওয়া হয় না এই কারণে যে যখন ল্যাপারোস্কোপিটা শুরু হলো তখন এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার ছিল। ইভেন আমাদের অনেক সিনিয়র প্রফেসররাও এটাকে মানে সাধারণ নিতে পারে না। মানে ওনাদের তখন শেষের দিকে বলবো যে এমন একটা সময় নতুন একটা টেকনোলজি ওনাদের পক্ষে আসলে করা সম্ভব ছিল না, যে কোনো কারণে ওনারা এটা দ্যাট ওয়াজ নট ওয়েল অ্যাকসেপ্টেড বাই আওয়ার সিনিয়র টিচার্স। যার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হলো। আমরা সোসাইটির ট্রেনিং প্রোগ্রাম করে আজ পর্যন্ত আমার যত জানা আছে এই পর্যন্ত আমরা
এন্ডো ল্যাপারোস্কোপি সোসাইটির মাধ্যমে প্রায় 700 ডক্টরকে আমরা পোস্ট গ্রাজুয়েট ডক্টরকে আমরা ট্রেনিং আপ করেছি এবং এই সোসাইটির মেম্বার এখন প্রায় 2000 এবং এই আমাদের ট্রেন যে ডক্টররা আছে এরা কিন্তু এখন সমস্ত বাংলাদেশের যেমন সরকারি হাসপাতাল বলেন গভর্নমেন্ট প্রাইভেট হসপিটাল এরা কিন্তু সার্ভিস দিচ্ছে, এমন না যে এই ট্রেনিংটা বিদেশ থেকে করে আসছে বা ফরেন ট্রেনিং অবশ্য আমরা করেছি, অনেকেই করেছি, আমরা ট্রেনিংয়ের জন্য যাই, কিন্তু বেসিক ট্রেনিংটা কিন্তু আমরা এই সার্জন যারা প্রথমে প্রফেসর সর্দার নাইমের কাছে আমরা যারা শিখলাম তারাই কিন্তু একসময় ট্রেনিং ছিলাম, আমরা পরে ট্রেনার হলাম, ট্রেনার হয়ে কিন্তু এখন আমরা রেগুলার ট্রেনিংটা চলছে এবং আমাদের সোসাইটির তরফ থেকে এখন বোধহয় মোর দ্যান 700 ডক্টরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং বাংলাদেশে আমি বলবো পুরোটাই বেসরকারি সরকারি, এখানে আমি বলবো সরকারি কন্ট্রিবিউশন নাই বলবো না, কারণ আমরা তো সরকারি ডাক্তারে ছিলাম, আমরাই ট্রেনিং দিছি, এটাও সরকারি কন্ট্রিবিউশন, কিন্তু যে ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট বা ট্রেনিং সেন্টার যেভাবে অন্য অন্য দেশে এইভাবে গভর্নমেন্ট ওভাবে কখনো হয়তো করার সুযোগ হয় না বা চিন্তা করে না, কিন্তু ট্রেনিং প্রোগ্রামটা আপনারা সরকারকে এনগেজ করা বা কনভিন্স করার চেষ্টা করেন? সরকারকে আমরা থ্রু সোসাইটি আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি, কিন্তু যেটা হয়েছে দায়িত্বটা আমাদেরই নিতে হয়েছে, যেহেতু এটা নতুন টেকনোলজি চলে এখন হয়তো ধরেন বিসিপিএসে একটা ট্রেনিং একটা সেন্টার রয়েছে, আমি গভর্নমেন্টের একটা প্রজেক্ট নিয়ে আমি তখন মেডিকেল ইউনিভার্সিটিতে একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট নিয়ে আমি একটা ট্রেনিং ইনস্টিটিউট করছি, এইভাবে আমরা সরকারের ভিতর থেকে আমরা ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগে কিন্তু এই ট্রেনিং সেন্টার এখন মোটামুটি সব মেডিকেল কলেজে বেসিক ট্রেনিংয়ের জন্য কিন্তু একটা ল্যাব তৈরি হয়ে গেছে, এটা গভর্নমেন্টের উদ্যোগে আমি বলবো, গভর্নমেন্ট ডেফিনেটলি গভর্নমেন্টের একটা পার্ট এখানে আছেই। তা যেটা বলবো যে এখন যদি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড চিন্তা করেন যে ওয়ার্ল্ড ওয়াইড যেখানে যে ধরনের সার্জারি হয় ল্যাপারোস্কোপিক্যালি মোস্ট অফ দ্য সার্জারি কিন্তু আমাদের হয়, ল্যাপারোস্কোপির জন্য পার্টিকুলারলি আমি দেখি না কোনো পেশেন্ট সিঙ্গাপুর যাচ্ছে বা ইন্ডিয়া যাচ্ছে, এখন দরকার হয় না, এটা ইন্ডিভিজুয়াল চয়েস, হয়তো অনেকে যায় সিঙ্গাপুর বা ব্যাংকক বা ইন্ডিয়া, কিন্তু যে সার্জারিগুলো ল্যাপারোস্কোপিতে সম্ভব এভরিথিং ইজ পসিবল ইন বাংলাদেশ নাও। প্রফেসর সালমা সুলতান একটু আমাদেরকে বলেন যে ইকুইপমেন্টের অর্থে বা টেকনিশিয়ানের অর্থে স্কিল ম্যান পাওয়ার যেভাবেই বলি না কেন, যে বাংলাদেশে বেসরকারি খাত এবং সরকারি খাতের আসলে অবস্থাটা কি? এখানে আমি একটুখানি পিছন থেকে শুরু করব, যেটা হচ্ছে যে ল্যাপারোস্কোপি যেটা আমরা জানলাম যে পেটের ভিতর ক্যামেরা ঢুকে অপারেশন করা, এটার কিন্তু ব্যাপ্তিটা আরও বেশি, যেমন আর্থ্রোস্কোপি, এটা কিন্তু জয়েন্টের ভিতরে আমাদের যে জয়েন্টগুলো আছে এখানে ভিতরে ক্যামেরা ঢুকিয়ে অপারেশন করা, আর্থ্রোস্কোপি, রেট্রোপেরিটোনিওস্কোপি, ইভেন যে নিউরো সার্জারি যে অপারেশনগুলো আগে খুলি কেটে করতে হতো মাথার খুলি, সেগুলোও কিন্তু একেবারেই এন্ডোস্কোপিক সার্জারির মধ্যেই আছে এবং বাংলাদেশে কিন্তু এই অপারেশনগুলি হচ্ছে গভর্নমেন্ট সেক্টরেও প্রাইভেট সেক্টরেও, তার মানে এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জারির ব্যাপ্তি কিন্তু আরও অনেক বেশি, এবং থোরাকোস্কোপিক সার্জারি যে বুকের ভিতরে স্কোপ ঢুকিয়ে অপারেশন করা, সুতরাং বড় বড় ইনসিশন দিয়ে অপারেশন সারা শরীরের কোথাওই এখন এক্সপার্ট। আপনি বলছেন যে এটা শুধু এখন ওই গল ব্লাডার বা এর মধ্যে এটাকে বলা হচ্ছে গল ব্লাডার বা অ্যাপেন্ডিক্সের যে বেসিক ল্যাপারোস্কোপি, কিন্তু অ্যাডভান্সড এন্ডোস্কোপিক সার্জারি বলতে এটা একদম ব্রেইনের ভিতরের অপারেশন, জয়েন্টের ভিতরে অপারেশন, বুকের ফুসফুসের ভিতরে অপারেশন, সবই কিন্তু এন্ডোস্কোপিক সার্জারির মধ্যে সবই বাংলাদেশে হচ্ছে এবং এক্সপার্ট ম্যান পাওয়ার আছে, গভর্নমেন্ট সেক্টরেও আছে, প্রাইভেট সেক্টরেও আছে। এখন যেটা হচ্ছে ট্রেনিংয়ের যে বিষয়টা, সাকসেস রেট কিরকম? অবশ্যই সাকসেস রেট ভালো, এবং কারণ যারা করছেন এই সার্জারিগুলো সেগুলি তারা তো ট্রেইনড আপ হয়েছেন, দেশে বেসিক সার্জারিতে ট্রেইনড আপ হয়েছেন এবং অ্যাডভান্স সার্জারিগুলিতে বাইরে থেকে ট্রেইনড আপ হয়ে এসছেন। এখানে আমি একটু বলবো যে গভর্নমেন্টের, আমরা যেটা আশা করি যে গভর্নমেন্টের একটি ইনিশিয়েটিভ থাকবে, ইয়াং সার্জন যখন একজন পোস্ট গ্রাজুয়েট সার্জন আসলো তার ইন্টারেস্ট অনুযায়ী যে সরকারি তত্ত্বাবধানে একটা প্রপার ট্রেনিংয়ের জন্য পাঠানোর জন্য, সেই উদ্যোগটা কিন্তু আমাদের গভর্নমেন্ট সেক্টরে বা হেলথ সিস্টেমে নাই। আমরা যারাই এক্সপার্ট হয়ে এসেছি আমরা ব্যক্তিগত উদ্যোগে বাইরে কোথায় ভালো ট্রেনিং হয়, কোন সেন্টারে হয়, সেভাবে যে ট্রেনড হয়ে এসেছি। তবে বেসিক যে ট্রেনিংটা অবশ্যই এন্ডো ল্যাপারোস্কোপিক সোসাইটি এটা ট্রেনিংটা শুরু করেছেন, কিন্তু গভর্নমেন্ট যেটা করেছেন যে সমস্ত গভর্নমেন্ট হসপিটালগুলোতে ল্যাপারোস্কোপ মেশিন সাপ্লাই করেছেন, এটা কিন্তু গভর্নমেন্টের বিশাল একটা সাপোর্ট, ইভেন ডিস্ট্রিক্ট হসপিটালগুলো পর্যন্ত। সুতরাং এই যে ট্রেনিংয়ের যে বিষয়টা, যারা আমরা গভর্নমেন্ট সেক্টরে কাজ করছি অ্যাজ এ ট্রেনার, তারা কিন্তু আমাদের জুনিয়র ট্রেনি যারা আসছেন, পার্ট 1 করে সার্জিক্যাল ট্রেনিং আসছেন, তারা কিন্তু গভর্নমেন্ট হসপিটালেই বেসিক ট্রেনড আপটা হচ্ছেন, কাজ করতে যে সুপারভাইজ ট্রেনিংটা পাচ্ছেন। একটা বেসিক ট্রেনিং ওনারা সোসাইটির ওখান থেকে করেন, কিন্তু এই যে প্র্যাকটিস করে 2 বছর বা 3 বছরের যে ট্রেনিংটা পার করে ওরা, তখন কিন্তু গভর্নমেন্ট হসপিটালগুলোতেই ওরা বেসিক ল্যাপারোস্কোপিক ট্রেনিংটা করছে। সুতরাং ম্যান পাওয়ারের কথা যেটা বললেন বা আমাকে জিজ্ঞেস করলেন যে লজিস্টিক সাপোর্ট, বেসিক ল্যাপারোস্কোপিক সাপোর্ট কিন্তু গভর্নমেন্টের থেকে হসপিটালগুলোতে আছে, হ্যাঁ। তবে যেটা আমরা ফেস করি গভর্নমেন্ট হসপিটালে,
যে মেনটেনেন্স, যেহেতু এখানে ট্রেনিরা কাজ করে, অনেক হাতে হ্যান্ডলিং হয়, এটার একটা ওয়ারেন্টিয়ার আছে মেশিনগুলার। এইগুলিকে সময় মতো যে নষ্ট হলে যে সাথে সাথে রিপ্লেসমেন্ট হচ্ছে তা কিন্তু হয় না, যে কারণে কাজ করতে কিছুটা অনেকটাই বাধা বা কিছুদিন একটু স্লো হয়ে যায়। অনেক ব্যক্তিগত উদ্যোগ নিয়ে অনেক কিছু করে সরকারিভাবে এগুলি ঠিক করার একটা বিষয় গভর্নমেন্ট সেক্টরগুলোতে আছে, যেটা প্রাইভেট সেক্টরে নাই। নষ্ট হয়ে গেলে সাথে সাথে ওটা রিপ্লেস হয়ে যাচ্ছে, এটা একটা বিষয়। আর ম্যান পাওয়ার ডেভেলপমেন্টে হচ্ছে যে যত ভালোভাবে এক্সপোজ হচ্ছে, সুপারভাইজড হচ্ছে, সেইভাবে আমার মনে হয় যে ঢাকা বেসড না, এটা পুরো বাংলাদেশের একদম রাজশাহী প্রত্যেকটা ডিভিশন নিয়েও অনেক ভালো ভালো ল্যাপারোস্কোপিক সার্জন কিন্তু এখন আছে। তবে আমরা কিছুটা পিছিয়ে আছি, আমার যেটা মনে হয়েছে এই কংগ্রেসটা অ্যাটেন্ড করে এসে আমরা এখনও এশিয়া প্যাসিফিক, ওয়ার্ল্ডের কথা বলবো না, শুধু এশিয়া প্যাসিফিক থেকে পিছিয়ে আছি যে আমরা এখনও রোবোটিক সার্জারিটা শুরু করতে পারি নাই। পৃথিবী কিন্তু ল্যাপারোস্কোপ ছেড়ে এখন রোবটে চলে যাচ্ছে, এবং রোবোটিক সার্জারি অনেক বেশি ফাইন এবং অনেক মেটিকুলাস কাজ, অনেক অ্যাডভান্স কাজ খুব সুন্দরভাবে করা যায়, যেটাতে আমরা একেবারেই পিছিয়ে আছি, যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রোবট নাই। কিন্তু অথচ দেখেন যে ভিয়েতনাম, মানে আমাদের সমসাময়িক দেশ যদি দেখি, ভিয়েতনামের মতো দেশেও কিন্তু রোবট আছে, তাইওয়ান, ভিয়েতনাম, এই দেশগুলোও কিন্তু এক্সপার্ট রোবোটিক সার্জন, যাদেরকে আমরা দেখে আসলাম, ওদের কাজ দেখে আসলাম। এটা একটুখানি আক্ষেপ মানে সরকারি ডাক্তার হিসেবে আমার আছে। আপনি কিছু বলতে চাইছেন এই জায়গায়? না, আসলে ওইখানটাই আমাদের লিমিটেশন ওইখানে। রোবটটা এমন একটা মানে ইনিশিয়াল প্ল্যাটফর্মটা এত এক্সপেন্সিভ, নাহলে প্রাইভেট সেক্টর অনেকে আনতে পারতো, আনছে না। এক্সপেন্সিভ একটা ইনস্ট্রুমেন্টাতে মেনটেনেন্স অনেক, এটাও এক্সপেন্সিভ। এটা গভর্নমেন্টের উদ্যোগ নিতে হবে, এটা আসলে প্রাইভেট সেক্টর সম্ভব না, কেন ইনিশিয়ালি আপনার যে ইনভেস্টমেন্ট এই রিটার্নটা আসবে না। কিন্তু ট্রেন ম্যান পাওয়ার তৈরি করতে গেলে কাউকে না কাউকে স্টেপ নিতে হবে। কর্পোরেট হসপিটালে চিন্তা করো যে আমি একটা 20 কোটি টাকা দিয়ে মেশিন কিনলে রিটার্ন কবে আসবে? রিটার্ন আসবে না ইনিশিয়ালি। তাহলে এটা একদম রিটার্ন আসবে না কেন মনে হয়? মানে কর্পোরেট সেক্টর তারা তো প্রথম দিন থেকে খাদ্য এবং চিকিৎসা, এখানে তো আপনি যদি ভালো সার্ভিস সেবা দিতে পারেন, এখানে তো এটা কনজিউমারের অভাব আছে বলে মনে হয়। আমার মনে হয় কি স্যার, আমি একটু যদি অ্যাড করি, রিটার্নের বিষয়টা প্রাইভেট সেক্টরে মনে হয় চিন্তা করে, কিন্তু গভর্নমেন্ট সেক্টরে তো রিটার্নের বিষয় নাই। গভর্নমেন্ট সেক্টরে আমাদের প্রচুর পেশেন্ট, এবং এই রোবট যদি গভর্নমেন্ট সেক্টরে আসে এবং গভর্নমেন্ট যদি আমাদেরকে ট্রেনড আপ করে আনে, তাহলে কিন্তু এই রোবট ইউজ হবে। যেটা আমি মনে করি চ্যালেঞ্জ হবে গভর্নমেন্টের জন্য, এই যে মেনটেনেন্সের কথা বলছি, আমাদেরকে আমরা জানি যে রোবট কিনা কিন্তু গভর্নমেন্টের জন্য কোনো বিষয় না, মেনটেন করা, এটার যে কস্ট মেনটেন করা, সেইটা একটা একদম আনইন্টারাপ্টেড সাপ্লাই থাকতে হবে। গভর্নমেন্টের পলিসি মেকারদের এভাবে করতে হবে, তা না হলে এখানে রিটার্নের বিষয় না। রিটার্নটা হয়তো প্রাইভেট সেক্টরে যারা এন্টারপ্রেনার ওনারা চিন্তা করে যে কয়জন পেশেন্ট এই পেমেন্ট করে টাকা দিয়ে এই রোবোটিক সার্জারি করবে, তখন রিটার্ন কবে আসবে, কিন্তু গভর্নমেন্টের তো চিন্তাটা নাই। আমার মনে হয় যে গভর্নমেন্ট সেক্টরে এটা আসলে। ডক্টর নাইম কি মনে করেন? আপনি তো পায়োনিয়ার ল্যাপারোস্কোপি সার্জারি, তো এখানে পায়োনিয়ার হবার কোনো সুযোগ বা কোনো জায়গা তৈরি করবার স্কোপ আছে কিনা? না, নিশ্চয়ই। আমি মানে অত্যন্ত ইম্পর্টেন্ট কথা তুলেছে সালমা এবং তৌহিদ ভাই। তো যে কথাটা আপনি প্রথমে বলছিলেন যে এই যে মিনিমাল অ্যাক্সেস সার্জারি, বেসিক্যালি কিন্তু যখন ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু হয় অ্যাজ এ হোল এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জারি, তখন এই নোমেনক্লেচারগুলো নাম নিয়েও কিন্তু আমরা কনফিউশন ছিলাম। আমরা এটাকে প্রথমে মিনিমাল ইনভেসিভ সার্জারি বলতাম, কিন্তু পরে দেখা গেল যে আমাদের এটা ম্যাক্সিমাম ইনভেশন হচ্ছে ভিতরে, কিন্তু অ্যাক্সেসটা মিনিমাম, ইভেনচুয়ালি এটাকে আমরা মিনিমাল অ্যাক্সেস সার্জারি নাম দিয়েছি। এই মিনিমাম অ্যাক্সেস সার্জারি কিন্তু শরীরের সব জায়গাতেই সম্ভব, সেই কথাটাই বলতে যেয়ে বলছি যে এই জন্য আমরা মনে করি যে মিনিমাল অ্যাক্সেস সার্জারি আলাদা কোনো স্পেশালিটি না, দিস ইজ নাও এ মানে ইম্পর্টেন্ট পার্ট বা মোস্ট ইম্পর্টেন্ট। আরো একটা কৌতূহল থাকবে এগুলোর ব্যয় কি রকম, সময় কি রকম লাগে, এই কথাগুলোতে আমি আসছি সাধারণভাবে, এবং অ্যাভেলেবিলিটি কি। এটা এই যে মিনিমাল অ্যাক্সেস সার্জারির জন্য যে বর্তমানে যে ল্যাপারোস্কোপিক সার্জারির ইনস্ট্রুমেন্ট সারা বাংলাদেশেই যেমন গভর্নমেন্টে ছড়িয়ে দিয়েছে, এবং আমাদের কাছেও প্রাইভেট সেক্টরেও এটা খুব অ্যাভেলেবেল হয়েছে এখন। কিন্তু টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, জার্মানির জিনিস যেগুলো একসময় আসতো, সেগুলো চাইনিজ জিনিস যেগুলো আসছে, আমরা কোয়ালিটি ওয়াইজ আহামরি ডিফারেন্স দেখি না। হয়তো ডিউরেবিলিটির একটা ব্যাপার আছে, কিন্তু তারপরে আমরা কিন্তু খুব আরামেই আমাদের ছেলেপেলেরা কাজ করতে পারছে, এবং যার জন্য মোর দেন 700 সার্জন এখন অ্যাক্টিভলি এই ফিল্ডে কাজ করছে। এবং ব্যয়ের কথা যদি বলা হয়, হয়তো ইনস্ট্রুমেন্টের কারণে কিছুটা খরচ বাড়ে, কিন্তু হসপিটালাইজেশন যেখানে 7 দিনের জায়গায় 1 দিন হয়ে যাচ্ছে, ওষুধপত্র যেখানে যা লাগতো তার তুলনায় 10 ভাগের 1 ভাগ লাগছে, এবং রোগী তার আর্লি রিটার্ন টু হিজ নর্মাল ওয়ার্ক হচ্ছে, তার কসমেসিস ডেফিনেটলি একটা বিরাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এগুলো মেনটেন হচ্ছে। তাতে কিন্তু আমরা দেখেছি ওপেন সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারির মধ্যে আহামরি কোনো
কস্টের কোনো তফাৎ আমরা এখন আর দেখি না। সো দিস ইজ এ ভেরি গুড নিউজ। একসময় ল্যাপারোস্কোপিক সার্জারি একটু বেশি এক্সপেন্সিভ মনে হতো, বিকজ যন্ত্রপাতিগুলো এবং এগুলোর মেনটেনেন্স এবং যন্ত্রপাতিগুলো দিয়ে আমরা কতগুলো সার্জারি করতে পারবো সেই জিনিসটা আমাদের জানা ছিল না, যার জন্য প্রথম দিকে একটু কস্ট ইনভলভমেন্টটা হয়তো বেশি ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি বলি, আমাদের দেশে প্রাইভেট সেক্টরেই তো এগুলো সব হয়েছে। 91 বা 93 থেকে যেটা ল্যাপারোস্কোপিক সার্জারি প্রাইভেট সেক্টরে আমরা শুরু করেছি, সেটা গভর্নমেন্ট সেক্টরে শুরু হয়েছে 98-এর পরে। আমার মনেই আছে ঢাকা মেডিকেল কলেজে 98-এর পরে শুরু হয়েছে। এখন আউট অফ পকেট যে আমাদের রোগীরা পে করে, সেই পেমেন্টে কিন্তু খুব ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হয় না, কারণ রোগীরা নিজের পকেট থেকে যখন পে করে, ইন্স্যুরেন্স সিস্টেম না থাকার কারণে, যেমন গভর্নমেন্ট সেক্টরে আমরা তো বলি যে ফ্রি গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু বেসিক্যালি নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। গভর্নমেন্ট অলসো ইজ পেইং ফর দ্যাট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটার প্রপার মেনটেন্যান্স সেই জন্যই হয় না, কারণ আমাদের গভর্নমেন্ট সেক্টরে যেই বাজেটটা দেওয়া হয়, হাসপাতালগুলোতে যেই বাজেট দেওয়া হয়, সেই বাজেট প্রপার ইউটিলাইজেশন থেকে শুরু করে, এবং বাজেটের ঘাটতিও একটা ব্যাপার আছে। সব কিছু মিলে যদি, যে কথাটা সালমা বললেন যে একটা মানে স্ট্রিক্ট পলিসি এবং সেই পলিসিকে ফলো করার মতো একটা সিস্টেম যদি ডেভেলপ না করি, তাহলে আমরা গভর্নমেন্ট সেক্টরে কিন্তু রোবট এনে কাজে লাগাতে পারবো না। আমি আপনাকে একটা ইনফরমেশন দিই, এই যে আপনার সারা বাংলাদেশে ইভেন জেলা হাসপাতালগুলোতে ল্যাপারোস্কোপিক সেট দেওয়া হয়েছে, সবগুলো সেট কি ব্যবহৃত হচ্ছে না, কারণ কোনো জায়গাতে ম্যান পাওয়ারের অভাব আছে। আমরা কিন্তু মেশিন কিনে ফেলি, ম্যান বিহাইন্ড দ্য মেশিন হিসাব না করি। তার কারণ মেশিন কেনাকাটার মধ্যে এক ধরনের বিভিন্ন রকমের ভেস্টেড ইন্টারেস্ট চলে আসে, এবং সারা বাংলাদেশে প্রচুর মেশিন কেনা হয়েছে যেগুলো বছরের পর বছর বাক্সবন্দি থেকে নষ্টই হয়ে গিয়েছে। সেই তুলনায় প্রাইভেট সেক্টর অনেক বেটার করে। আমি মনে করি রোবটের কথা যদি বললেন, আমরা পায়োনিয়ারিং কাজ রোবটে করতে চাই, কিন্তু আবার সেই কথাটাই আসে, আমরা রোবটে যদি একটা গলব্লাডার অপারেশন করতে চাই, সেটার জন্য নর্মালি এখন যা খরচ হয় তার চেয়ে প্রায় আমার 50,000 to 1 লাখ টাকা প্লাস খরচ, আরও বেশি। এখন কথা হলো গলব্লাডার সার্জারি, যেটা আমি ল্যাপারোস্কোপ দিয়ে এই মুহূর্তে, অথবা অ্যাপেন্ডিক্স বা অ্যাবডোমিনাল কিছু সার্জারি বা কোলোরেক্টাল কিছু সার্জারি, রোবটের ইম্পর্টেন্স বা রোবটের যে অ্যাডভান্টেজটা, সেই অ্যাডভান্টেজটা যদি আমরা কাজে লাগাতে পারি, যেমন খুব ডিপ ডাউন কোথাও, যেটা একেবারে লো, এগুলো হয়তো সাধারণ মানুষ বুঝবে না, শুধু না যাওয়াই ভালো আমার, কিন্তু কিছু সার্জারি রোবট দিয়ে সম্ভব, যেটা ল্যাপারোস্কোপি দিলে সম্ভব না। তো ওই জিনিসগুলোর জন্য পে করতে গেলে আমাদের অনেক রোগীরাই রোবট দিয়ে করার চেয়ে হয়তো ওপেন সার্জারিটাই অপশান দিবেন, বিকজ ওই যে পেমেন্ট বা টাকা যেটা নিজের পকেট থেকে দিতে হবে, আর ওই পরিমাণ টাকা যদি আমাদেরকে দেন, অনেকেই মনে করবেন তাহলে আমি বিদেশে যেই করি, কারণ আমাদের তো একটা টেন্ডেন্সি আছে বাইরে চিকিৎসা করার। তো সেই জন্য রোবোটিক সার্জারি বা টেলিসার্জারি এবং রোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইভেনচুয়ালি সার্জারিতে ইনকর্পোরেটেড হবেই, এটা কেউ ঠেকাতে পারবে না। আমাদের হাতে যেভাবে এখন মোবাইল ফোনগুলো এসছে, ঠিক একইভাবে হাসপাতালে রোবট আসবে, কিন্তু এটা সময়ের ব্যাপার। এখানেই হলো গিয়ে আমাদের গভর্নমেন্টকেই এগিয়ে আসতে হবে। প্রাইভেট সেক্টর এত বড় রিস্ক নিতে যাওয়ার আগে, যেমন আমি নিজে একটা প্রাইভেট হাসপাতালের মালিক, আমাকে যদি বলা হয় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল থেকে রোবট আমরা ইন্ট্রোডিউস করতে পারি কি না, নিশ্চয়ই আমরা পারি, কিন্তু সেই রোবটটা আমার ইভেনচুয়ালি কস্ট ইফেক্টিভ বা এটা টাকাটা আমার ফেরত আসবে কিনা, সেই জিনিসটা যদি আমি হিসেব না করি, তাহলে তো আমি একটা বিরাট ফিনান্সিয়াল বার্ডেনের উপরে পড়ে যাব। সেজন্য আমি মনে করছি যে রোবট যদি আসে, এটা গভর্নমেন্ট সেক্টরে আসতে হবে এবং গভর্নমেন্ট সেক্টরে পেশেন্টের সার্ভিস হবে। আরেকটা জিনিস হবে, যেটা হচ্ছে আমাদের ট্রেনিরা ট্রেইনড আপ হবে। অ্যাটলিস্ট গভর্নমেন্ট সেক্টরের যে ট্রেনিং এর যে সুযোগটা, সেই জিনিসটা একটা প্রাইভেট পেশেন্টের উপরে কিন্তু করা ওইভাবে যায় সম্ভব। সেই জন্যই আমাদের তো মেডিকেল কলেজগুলোতে ট্রেনিং ফ্যাসিলিটিস তো ওভাবেই আমাদের ডেভেলপ করতে হয়, এবং সেভাবে আমরা করছি। কারণ ল্যাপারোস্কোপিক সার্জারি রিসেন্টলি মানে সারা বাংলাদেশে এমনভাবে পরিচিতি পেয়েছে। আমার কাছে কিছু রোগী এসে বলেন যে স্যার আমাকে পেট কাটবেন না, লেপ্রোসি দিয়ে করে দেন, বা আমাকে স্যার কম্পিউটার দিয়ে করে দেন। কিন্তু মানুষ কিন্তু ভালো, কারণ ল্যাপারোস্কোপ টার্মটা কিন্তু ইজ নট অ্যান ইজি টার্ম ফর জেনারেল পিপল টু স্পিক আউট। সুতরাং একটা মানুষ যখন জানে যে এটার বেনিফিটটা হলো যে আমার পেট কাটা হবে না, আমি একদিনের মধ্যে বাড়ি চলে যাব, একই অপারেশন হবে, সুতরাং তারা যেভাবেই হোক এটাকে চান, তারা কম্পিউটারে দিয়ে করে দেন বা লেপ্রোসি দিয়ে করে দেন, এইসব কথা বলেও আমাদের তারা বোঝান যে তারা এই অপারেশনটাই চান। তো এটাই হলো কি অ্যাডভান্টেজ, কারণ ল্যাপারোস্কোপিক সার্জারি বা ইন্ডোল্যাপারোস্কোপিক সার্জারির যে অ্যাডভান্টেজ, এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই সারা পৃথিবীতে, এটা মানুষ এমনিতেই বুঝে, যার জন্য এটার অগ্রযাত্রা বা এটার
এটা যেমন অলরেডি ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ এভরি স্পেশালিটি, এটাকে ঠেকানোর আর কোনো উপায় নেই। সুতরাং সারা পৃথিবীর সাথে সালমার ওই কথাটাকে আমি পিক করেছি যে আমরা এবার ওয়ার্ল্ড কংগ্রেসে যে দেখলাম যে কত জুনিয়র এবং কত ইয়াং সার্জনরা ইজ ইভেন ডুইং বেটার ইন ল্যাপারোস্কোপিক সার্জারি বিকজ দিস ইজ লাইক কম্পিউটার অ্যান্ড ভিডিও গেম, রোবোটিক সার্জারি, আপনার রোবোটিক সার্জারি। কারণ আপনি কাজ করছেন পেটের মধ্যে আর দেখছেন হলো গিয়ে মনিটরে, তাতে হচ্ছে কি এই যে ভিডিও গেম যারা ছোটবেলা থেকে খেলে এসছে তাদের ফিঙ্গার্স আর মোর কি বলবো যে এক্সপার্ট দেন দ্য পিপল হু স্টার্টেড লেট। আমাদের নলেজ আছে হয়তো, কিন্তু আমাদের সেই হাতের ওরিয়েন্টেশন নাই, যার জন্য কিন্তু ইয়াং জেনারেশন সার্জনরা আর ডুইং মাচ বেটার ইন রোবোটিক অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারি। এবং এটা আগামী জেনারেশনে আমাদের দেশেও ইনশাল্লাহ আগামী জেনারেশনে রোবোটিক সার্জারি এবং টেলি সার্জারি, কারণ আপনি ঢাকাতে বসে চিটাগাং একটা রোগীর উপর অপারেশন করতে পারবেন। দ্য মাস্টার মানে রোবট যদি ঢাকাতে থাকে, স্লেভ রোবট যদি চিটাগাংয়ে থাকে, রোগীর উপরে সেই অপারেশনটা ঢাকাতে বসে একজন সার্জন করতে পারবে। এই ধরনের টেলি সার্জারি আপনি আশাবাদী যে এটা নিশ্চয়ই আমরা দেখব। কত বছর লাগতে পারে ধরেন বাংলাদেশের যা সারা পৃথিবীতে তো এখনই হচ্ছে, তো বাংলাদেশে আসতে এটা তো খুব বেশি সময় লাগার কথা না। এটা শুধুমাত্র কিছু মানুষের সদিচ্ছার ব্যাপার আছে। এটা একবার যদি কেউ শুরু করে আমি মনে হয় এই প্ল্যাটফর্মে কথাটা বলাটা ভালো দেখায় না, কিন্তু জেলুর একটা দুঃখের কথা বলি, সেটা হলো যে এখনো আমাদের গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করেন তাদের ইভেন একটা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য একটা স্পেশাল জিও নিতে হয়। গভর্নমেন্ট অর্ডার কনফারেন্স অ্যাটেন্ড করবেন, একটা ট্রেনিংয়ে যাবে 1 সপ্তাহের জন্য, জিও নিতে হবে এমনভাবে, এবং সেটা প্রুভও করতে হবে যে উনি যে ট্রেনিংয়ে যাচ্ছেন এই ট্রেনিংয়ের জন্য যত ফরেন কারেন্সি খরচ হবে এটা বাংলাদেশ থেকে খরচ হবে না, এটা ওই দেশ থেকেই খরচ হবে। তো এই যে ব্যাপারগুলো দিয়ে আমাদেরকে আটকে রাখা হয়েছে, যেখানে গভর্নমেন্টের উচিত কিছু টাকা বরাদ্দ করা যে আমাদের সার্জনগুলোকে বাইরে পাঠিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে নিয়ে এসে কাজ করানো, সেটা না করে তারা কনফার্ম করছেন যে আমাদের টাকা যেন বাইরে খরচ না হয়, সেটা কনফার্ম করার পরই তারা জিও পান। এখানে একটা কথা বলি, আমি পার্সোনালি আমরা যা এখানে যা পড়াশোনা যা শিখেছি আমি তার থেকে বেশি কিন্তু কনফারেন্সে আমি অ্যাটেন্ড করছি। বিভিন্ন ইন্ডিয়া এমন কোনো কনফারেন্স জানি অ্যাটেন্ড করতাম না। তার মানে আমরা যা জানি একটা বেসিক নলেজ আমার আছে। আমি যদি একটু রিফাইন্ড কাজটা দেখে আসি কোথাও কনফারেন্সে, তাহলে কিন্তু ওটা আমি শুরু করতে আমাকে কাউকে দেখাই দেওয়ার দরকার নাই। আমি জাস্ট একবার দেখি যে এই টেকনিকটা এইভাবে করা যায়, একটু মডিফাই করলে সুন্দর হয়, তাহলে কিন্তু করতে পারি। এই আমার ছেলেগুলো যদি একটা আজকে এই এলসা কনফারেন্স যারা দেখে আসলো, তাদের কিন্তু অনেকটা ইয়ে হয়েছে, অনেকটা আমি বলবো একটা স্টিমুলেশন হয় যে ওরা পারলে আমি পারি। আমি একটা প্রেজেন্টেশন ছিল, আমি দেখলাম আমার থেকে আমার ছেলের বয়স হবে, ছোটো ছোটো বাচ্চারা যে প্রেজেন্টেশন দিচ্ছে অনেক অ্যাডভান্স কাজ করছিল, তাই না? এগুলো দেখলে নিজের কাছে ইয়ে লাগে যে আসলে এই কনফারেন্সগুলো অ্যাটেন্ড করা দরকার, গভর্নমেন্ট থেকে এটাকে এনকারেজ করা দরকার। না করে আমাদের পলিসি নাইম যেটা বলছে আমি বলি, অনেকে শুনবেন যে আমাদের ডিসকারেজ করা হয়, ছেলেরা যাবে তাদের জিও দেওয়া হয় না, আটকায় দেওয়া হয়, তো ওখান থেকে একটা চিঠি আনতে হয়, বিভিন্নভাবে আনতে হয়, তারপরে দেয়। কিন্তু আসলে গভর্নমেন্ট থেকে এনকারেজ করা উচিত। এখানে আমরা যা শিখি 3 দিন একটা কনফারেন্স অ্যাটেন্ড করলে আমি মনে করি যে 1 বছরে যা আমি এখানে ইয়ে হয়, আমার মাইন্ডটা রিফ্রেশ হয় এখানে গেলে, একটা একটা ডেভেলপ করে যে আমি যে দেশে গিয়ে আমি নতুন একটা কাজ শুরু করব, কনফিডেন্স ডেভেলপ করে, নতুন টেকনোলজি সম্পর্কে এক্সপোজার হয়, এবং মনে হয় যে এটা কিন্তু আমি দেশেই সার্ভিস দিচ্ছি। আমার যে পার্সোনাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু সেই আমি যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম তখন থেকে যে কনফারেন্সগুলি অ্যাটেন্ড করতাম, সেখান থেকেই কিন্তু শিখা, কারণ সারা পৃথিবীর এক্সপার্টরা আসেন এবং সেখান থেকে কিন্তু লার্নিং হয়, এবং সেটা কিন্তু আলটিমেটলি আমরা আমাদের দেশের পেশেন্ট সার্ভিসের জন্যই অ্যাপ্লাই করছি। তো আমারও মনে হয় যে আসলে এটা একটু এনকারেজিং হওয়া উচিত। একটা নেটওয়ার্কিং হয়, যে নেটওয়ার্কিং হয় এবং আমাদের ছেলেদের কনফিডেন্স লেভেল অনেক আপ হয়ে যায় যখন তারা পৃথিবীর আমার মনে হয় যে নতুন কলিগদের সাথে পরিচিত হওয়া যায়, তাদের সাথে একটা প্রবলেম পড়লে তাদের সাথে যোগাযোগ করা যায়, তারা অ্যাডভাইস করতে পারে। দেশে বসেও আমরা সারা পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারি। এটা কিন্তু নেটওয়ার্কিং, যেটা নাইম ভাই বললেন যে এটা খুবই খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে, যে সবাইকে জানা, চেনা এবং ভিউজ শেয়ার করা। এটা আসলে ন্যাশনাল লেভেলেই এনকারেজ করা উচিত। সো আপনারা সবাই সার্জিক্যাল সোসাইটিগুলোর সঙ্গে সম্পর্কিত নেতৃত্ব দিয়েছেন। প্রফেসর তৌহিদ, আপনার কাছে বুঝতে চাই যে আমরা রোবোটিক সার্জারি, টেলি সার্জারি নিয়ে কথা বলছি, সোসাইটিগুলো আসলে কি ভূমিকা পালন করতে পারে সামনের দিনে এই জায়গায়? সোসাইটি ধরেন একটা সংগঠনের তো ফিনান্সিয়ালি অত ভায়াবল বলবো না, আমাদের সোসাইটিগুলো চলে আমাদের কন্ট্রিবিউশন থেকে। আমরা যেটা পারি, আমরা ম্যান পাওয়ার ট্রেনিং করা,
বা আমাদের পার্সোনাল লিয়াজু আমার যেমন বাইরের সার্জন যাদের সাথে পরিচিত আছে, আমি তো একটা ছেলে বললে পাঠা দিলে ট্রেনিং করে আনতে পারি। আমরা হয়তো অ্যাডবেস্ট এটা করতে পারি, কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট এনে ইনস্টল করে এটাকে ভায়াবল করা এটা বোধহয় সোসাইটির পক্ষে সম্ভব না। কারণ কোনো সোসাইটি বোধহয় ফিনান্সিয়াল অত স্টেবল না। আমাদের সোসাইটিগুলো আমাদের কন্ট্রিবিউশন চলে, আমরা ইয়ারলি বাইওনিয়ারলি আমরা হয়তো একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কনফারেন্স করি। আমাদের কাজ হচ্ছে আমাদের জুনিয়রদেরকে একটু গিয়ার আপ করা, আমাদের নলেজটা ডিস্ট্রিবিউট করার জন্য হয়তো কনফারেন্সে অনেকগুলো পেপার থাকে, তারা দেখে শুনে, লাইভ ওয়ার্কশপ হয়, তারা পার্টিসিপেট করে, দেখে, প্রি কংগ্রেস ওয়ার্কশপ হয়, ওখানে হয়তো তারা হ্যান্ডস অন করে। এইভাবে আমাদের লেভেলের সোসাইটিগুলো কিন্তু এইভাবে অনেক চেষ্টা করে, যেটা হয়তো অন্যভাবে সম্ভব না, কোনো ইনস্টিটিউটের সম্ভব না। সোসাইটিগুলো ধরেন একটা কনফারেন্স আমাদের এখন ন্যাশনাল কনফারেন্স হবে, আমরা 2 দিন লাইভ ওয়ার্কশপ হবে, ওরা ওখানে রেজিস্টার করবে একটা টোকেন মানি দিয়ে, ওরা দেখবে, অনেক সময় পার্টিসিপেট করবে, এইভাবে আমরা চেষ্টা করি। আর যে ধরেন রোবটের কথা যেটা বলি, এটা রোবট গভর্নমেন্টকে আনতে হবে, রোবট কোনো সোসাইটির পক্ষে সম্ভব না। আমি বলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কস্টিভিটি, এটা লুজিং কনসার্ন, কিন্তু একবার যদি একটা ইনস্টলেশন হয়, এখানে যদি 10টা ছেলে ও ট্রেন্ড আপ হয়ে যায়, এরা কিন্তু বাইরে যে সাহস করবে একটা মেশিন কেনার, বা 3-4 জন মিলিয়ে হয়তো প্রাইভেট একটা সেট দিতে পারবে, বা অন্য একটা প্রতিষ্ঠানে যদি রোবট আসে ওটা চালাতে পারবে। আমাদের ম্যান পাওয়ারই নাই। আমাদের কিছু ছেলে মেয়েরা বাইরে থেকে ট্রেনিং করে আসে, ইভেন তারা এখন কাজও করতে পারছে না। ওনার কিন্তু নিজস্ব উদ্যোগে টাকা পয়সা খরচ করে ইন্ডিয়ায়, বিভিন্ন জায়গায়, কোরিয়া, যে আমাদের ছেলেরা মেয়েরা ট্রেনিং করে আসছে রোবটের পর, তারা কিন্তু এখন একটা মেশিন হলে কাজ করতে পারে, কিন্তু যেহেতু কোনো প্ল্যাটফর্ম নাই, কাজ করতে পারছে না। আমাদের দুঃখটা এখানে যে সোসাইটির ব্যাপারে আমি একটু যদি অ্যাড করি, কারণ আমি তহিদ ভাই, সালমা, আমরা সবাই সোসাইটিগুলির লিডিং পজিশনে সবাই ছিলাম। যেমন তহিদ ভাই সোসাইটি অফ সার্জনসি প্রেসিডেন্ট ছিলেন, আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এন্ডোল্যাপ্রোস্কোপি সার্জারি সোসাইটির প্রেসিডেন্ট উনিও ছিলেন, আমিও ছিলাম, আমেরিকান কলেজ অফ সার্জনসের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ছিলাম আমি, এখন গভর্নর, এবং সালমা এভাবে একইভাবে বিভিন্ন লিডারশিপে ছিল। তো আমাদের সোসাইটিগুলোর একেবারেই কিন্তু পার্সোনাল ইনিশিয়েটিভ এগুলো হয়, এবং টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি এগুলোর জন্য কিন্তু আমরা সরকারের কোনোরকম কোনো সাপোর্ট পাই না। আমরা শুধু একটা পারমিশন পাই, সেই পারমিশন নিতে আমাদের জান বেরিয়ে যায়। এনএসআই থেকে ক্লিয়ারেন্স থেকে শুরু করে শত শত ক্লিয়ারেন্স পাওয়ার পরে আমরা শুধু একটা পারমিশন পাই যে এই সার্জনগুলো একটা সোসাইটি করবে। সোসাইটির কাজ কী? আমরা বিভিন্ন সময় স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম করি। যে যারা তহিদ ভাই বলেছেন যে আমরা এই সোসাইটি থেকে কিন্তু প্রোগ্রাম করে করে প্রায় 700 সার্জনকে বেসিক ল্যাপারোস্কোপিক সার্জারি সম্বন্ধে ট্রেনিং দিয়েছি। আমরা প্রতি বছর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স করি, এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে আমরা কিন্তু বাইরে থেকে যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যেটা সম্ভব হয়, ধরুন আমি গত 35 বছর যাবতই যেহেতু সব ইন্টারন্যাশনাল সোসাইটিগুলোর মিটিংগুলোতে যাই, যে নেটওয়ার্কিংটা আমার হয়েছে, তাদেরকে রিকোয়েস্ট করলে তারা আসে, আমরা তাদেরকে নিয়ে এসে এখানে হ্যান্ডস অন একেবারে লাইভ ওয়ার্কশপ করি। তারা নিজেরা সার্জারি করে, আমাদের ছেলেরা তাদেরকে অ্যাসিস্ট করে, সেভাবে কিন্তু আমরা ডেভেলপ করি। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র যে আমরা আমাদের সোসাইটি দিয়ে করব এবং আমাদের সোসাইটিতেই ওদেরকে আমরা নিয়ে আসবো, আমরা কজনকে আনতে পারবো? হয়তো 5-10 জন আনতে পারবো। কিন্তু একই সাথে যদি আমাদের ছেলেরা বাইরে যেতে পারে, তাইলে সেই সোসাইটিগুলোর সাথে কোলাবোরেটিভ প্রোগ্রাম করেও কিন্তু আমরা অনেক কাজ। আমরা তো কোভিডের সময়ও কিন্তু আমরা এই জুম মিটিংয়ের মাধ্যমে, বিকজ ল্যাপারোস্কোপিক এবং এন্ডোস্কোপিক সার্জারি সুবিধা হলো যে হোয়াট এ সার্জন ইজ সিং এনিবডি ক্যান সি, কারণ সেটা তো একটা ভিডিও মনিটরে, তো সার্জিক্যাল ফিল্ডটা হলো একটা ভিডিও মনিটর। সুতরাং এই ভিডিও মনিটরটাকে আমরা ওই সময়কার লাইভ সার্জারিটাকে আমরা শেয়ার করতে পারি পৃথিবীর সব জায়গায়। এই নেটওয়ার্কিং মাধ্যমে যেই জিনিসটা হয়, পৃথিবীতে অনেক সার্জন আছেন, অনেক ইনস্টিটিউট আছে, সার্জিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, যারা কন্টিনিউয়াসলি লাইভ ভিডিও শেয়ার করে যাচ্ছেন, এবং ওই নেটওয়ার্কিংয়ের মাধ্যমেই শুধু আমাদের ছেলে মেয়েরা সেই জিনিসগুলোতে ঢুকতে পারে এবং তারা নিজেদেরকে প্রতিনিয়ত ডেভেলপ করতে পারে। কারণ আমরা সার্জারিগুলো করে এডিটেড সার্জারি দেখিয়ে কিন্তু ট্রেনিং হয় না। লাইভ সার্জারি যদি দেখা হয়, একটা ব্লিডিং শুরু হলো কোনো একটা জায়গায়, ওই ব্লিডিংটা ওই মুহূর্তে যদি লাইভ ম্যানেজমেন্টটা কীভাবে হলো সেটা যদি একজন সার্জন ওটা সাথে থেকে দেখতে পারে, সেটার যে এডুকেশনটা হয়, সেটা কিন্তু কোনো এডিটেড ভিডিও উইল নেভার বি এবল টু গিভ দ্যাট কারেজ এবং দ্যাট নলেজ। সুতরাং সোসাইটিগুলোর রোল কিন্তু হিউজ। তবে এই সোসাইটিগুলোকেও বিভিন্ন জায়গায়, যেমন সোসাইটি অফ সার্জনস বছরের পর বছর চেষ্টা করছে নিজস্ব একটা বিল্ডিং তৈরি করতে, সেটা আমরা পারছি না। কারণ আমাদের ওই যে ল্যান্ড যেটা দেওয়া হয়েছে সেটার জন্য পারমিশন আমরা পাই না। তহিদ ভাই নিজে ভুক্তভোগী, আমরা নিজেরা নিজেদের পকেটের পয়সা খরচ করে আমরা অফিস করেছি, সেই অফিসগুলোতে আমরা ট্রেনিং সেন্টার করেছি একেবারে নিজেদের তাড়নায়। কারণ যে আমরা যখনই সার্জনরা সার্জারি শিখি, তার পর মুহূর্তেই মনে হয় যে এটা আমি শিখলে তো হবে না, আরেকজনকে শেখাতে হবে। এই জন্যই কিন্তু দেখবেন এই মেডিকেল প্রফেশনেই সম্ভবত একই সাথে প্রফেশনালস এবং টিচার্স সব একই সাথে কাজ করে। আমাদের টিচিংটাই আমাদের পার্ট অফ আওয়ার জব। তো সেই হিসাবে আমরা আমাদের
থেকে প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করি বটে, কিন্তু আজকে আপনার মাধ্যমে নিশ্চয়ই সরকার এবং জনগণকে জানাতে চাই যে আমরা যদি এই সাপোর্টটা সরকারের কাছ থেকে বড়ভাবে পাই, তাহলে আমাদের আরও বড়োভাবে পাই, বা বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটগুলোর কাছ থেকে যদি আমরা বড়োভাবে পাই, তাহলে আমাদের জন্য এ ধরনের সার্জিক্যাল ফিল্ডকে এগিয়ে নেওয়া অ্যাট পার উইথ দ্য ওয়ার্ল্ড করা খুব কঠিন কোনো কাজ। প্রফেসর সালমা সুলতান, আপনি রোবোটিক সার্জারির কথা বলছিলেন, ডক্টর নাইম টেলিসার্জারির কথা বললেন, এবং আমরা এখন তো যে কোনো আলোচনায় যে কোনো বিষয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর কথা বলি। সো ভবিষ্যতে সার্জারিতে এআই ইনকর্পোরেট করা হবে কি না, বা আপনি কি মনে করেন? এআই কিন্তু আসলে আমরা এআই কিন্তু অলরেডি ইনকর্পোরেটেড। এই যে আমাদের যে বলছিল যে কোলোনোস্কোপি একসময় আমরা জানতাম যে শুধু ডায়াগনোসিস করে, এরপরে কোলোনোস্কোপি দিয়ে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন শুরু হলো, এবং এই কোলোনোস্কোপি দিয়ে কিন্তু এখন অনেক ধরনের কোলোনিক ক্যান্সারগুলো, আর্লি স্টেজ ক্যান্সারগুলি কিন্তু অপারেশন হয়। এবং এই যে ইনস্ট্রুমেন্টগুলো, এগুলোর সাথে কিন্তু সব এখন এআই জেনারেটেড, এআই অ্যাড করা আছে। শুধুমাত্র যে কাজটা করার জন্য সার্জনের যে এক্সপার্টিস, সেটার সাথে যখন এআইটা অ্যাড হয় তখন কিন্তু আরও পারফেক্টলি এবং আরও প্রপারলি কাজগুলি করা যায়। সুতরাং অবশ্যই এটার সাথে এআই অ্যাডেড, এবং এই আমরা যে কংগ্রেসটায় গেলাম ওখানেও কিন্তু প্রেজেন্টেশন ছিল যে এআই অ্যাসিস্টেড যে সার্জারিগুলা, সেগুলার ইম্প্যাক্টটা কেমন হচ্ছে বা এক্সপার্টিসটা কেমন ডেভেলপ করছে। সুতরাং এআইকে আসলে বাদ দেওয়াই যাবে না, কারণ এআইকে বাদ দিয়ে ইনকর্পোরেট যদি আমরা করতে না পারি রোবোটিক্স অ্যান্ড এআই, তাহলে আমরা কিন্তু সারা পৃথিবী থেকে অনেক অনেক পিছিয়ে যাব। আপনাদের কোনো আমার এআই ব্যাপারে আমার একটা কথা, সেটা হলো যে বেসিক্যালি এআই কখনো সার্জনকে রিপ্লেস করে দিবে না, সেই ভয় আমি পাচ্ছি না, কারণ হিউম্যান উইল বি দেয়ার। আজকে যদি এআই যদি সবাইকে রিপ্লেস করে দেয়, তাহলে সার্জন যদি রিপ্লেস হয় তাহলে তো জিলুর আপনিও রিপ্লেস হয়ে যাবেন, আর কোনো হোস্ট লাগবে না, একদম এআই ক্যান হোস্ট এনি প্রোগ্রাম এনিওয়্যার। সুতরাং ইভেনচুয়ালি হিউম্যানকে রিপ্লেস করে দেওয়ার মতো সিচুয়েশন এআই আনবে না, কিন্তু এআইকে ইনকর্পোরেট করে সার্জনস এবং এআই থেকে যদি সার্জন তার বেনিফিটটা নেওয়ার জন্য এআইকে ব্যবহার করে এবং সেটা যদি পেশেন্টের বেনিফিটে কাজে লাগে, তাহলে ডেফিনেটলি এআই উইল বি এ ব্লেসিং ফর দি সার্জনস অ্যান্ড কামিং জেনারেশন মেডিকেল ফিল্ড, মেডিকেল এডুকেশন। এইভাবে কোনো সমস্যা আসলে আমি এখানে একটু বলি যে আমি এটা জানি সবাই, আমি কিছু এন্ডোস্কোপি কিছু ইন্টারভেনশন করি। আমরা যে এন্ডোল্যাপ্রোস্কোপি সার্জারি বলি, এন্ডোস্কোপি পার্টটা আমি করি, মানে হুইচ আর পসিবল অন দ্য আর্থ ইন্টারভেনশন আমি সবগুলো করি এখানে। এখন যেটা বলতে চাচ্ছি যে এআইটা সবচেয়ে বেশি ইনকর্পোরেট হয়ে গেছে আপনার এন্ডোস্কোপিতে। সালমা যেটা বলছিল কোলোনোস্কোপিতে, আমি একটা উদাহরণ দিই যে আমরা যে কোলোনোস্কোপি করি, একদম বই থেকে লেখা আছে যে 30% লিশন আমি মিস করি, মানে হিউম্যান আইতে দেখলে 30%, মানে ইভেন ক্যান্সার বলেন, টিউমার বলেন, মিস করতে পারে, হিউম্যান এরর হতে পারে। কিন্তু এআইতে একদম আপনি যেটা দেখবেন না, ও বলবো ওখানে ফোকাস করবে যে এইখানটা দেখো, এবং এখানটা দেখে 10 সেকেন্ডের ভিতরে বলে দেবে এটা ক্যান্সার, বা ক্যান্সার 99%, 95% পসিবিলিটি আছে অ্যাডিনোকার্সিনোমা, মানে এটা ক্যান্সার কিন্তু মাইক্রোস্কোপিক ডায়াগনোসিস, কিন্তু এআই বলে দিচ্ছে যে এটার পসিবিলিটি আছে। তা ইভেন একটা বড় টিউমার এআই বলতে পারবে এখান থেকে বায়োপসি নাও, এখানে নিও না, এখানে নিলে ক্যান্সার পাবে, এখানে পাবে না। তো এই ধরনের যে এআই ইনকর্পোরেট হয়ে গেছে সব জায়গায় চলে আসছে, এটা চলে আসতেছে, এবং এত ফার্স্ট নাম যেটা বললো যে হিউম্যান বিং তো রিপ্লেসড হবে না, হিউম্যান এররের কথা বলছেন, হিউম্যান এরর, কিন্তু এআইতে এআই এরর আছে, ওই যে 4% 5% বললাম, কারণ এআই বেসিক্যালি কি, আমরা ধরেন 1,000 লাখ ইনপুট দিলাম, ওটার সাথে সে ম্যাচ করে। আপনি যদি একটা পার্টিকুলার প্যাথোলজি ইনপুট না দিয়ে থাকে, ওটা ধরতে পারবে না, ওইখানে এআই দুর্বলতা জায়গায় যে আমি ওর মেমোরিতে কতটা ইনপুট দেওয়া আছে, যত আপনি বেশি ইনপুট দেবেন ওর রিপোর্টটা তত অ্যাকুরেট হবে। কিন্তু কোনো একটা আনইউজুয়াল ফাইন্ডিংস হয়তো লাখে একটা আসে, ওইটা যদি আপনার ফাইন্ডিংস আছে ও কিন্তু ওইটা দিতে পারবে না। তার মানে যেটা বললাম যে আমাদের হিউম্যান যে পার্টটা রয়ে গেছে, ওইটা নিয়ে বায়োপসি করে আমরা বলবো ক্যান্সার, তারপরে ও যেটা বললো যে আপনার 95% বলে দিচ্ছে যে ক্যান্সার, বা আমি যে লিশনটা হয়তো মিস করলাম, যেখানে দেখলাম না, ও আমাকে গাইড করে যে আপনি এখানে দেখেন, এখানে কিন্তু এটা মিস হচ্ছে, তাই না? তো এআই ডেফিনেটলি আমাদের এই পার্টিকুলার এন্ডোস্কোপিতে এটা এতভাবে ইনকর্পোরেট হয়ে গেছে যে এআই ছাড়া 2 দিন পর চলবেই না। আপনি যারা এআই টেকনোলজি ইউজ করবে দেখবেন সবাই তার কাছেই যাবে, কেন ও মিস করবে অনেক কম। আমি যেটা মিস করবো এটা তো আসলে একদম এআই এর উপরই ডিপেন্ডেন্ট তা না, এটা তো হিউম্যান ব্রেইন অ্যান্ড এআই, যখন দুইজন একসাথে কাজ করবে তখন কাজটা অনেক পারফেক্ট হয় বা হচ্ছে। সেই কারণে এআই এর ইনকর্পোরেশন লাগবে, কিন্তু 100% এআই যা বললো তাই করলেন তা তো না। এখানে তো সার্জনের ব্রেইনটাও কাজ করছে, তার এক্সপার্টিস, তার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে এআই ইনকর্পোরেটেড হলে পারফেকশনটা ভালো হয়। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনায় কোনো কিছু মিস করেছি বা আপনি কোনো কিছু যোগ করতে চান যেটা আসলে
দর্শকদের জানা বা বোঝা দরকার? আসলে আমি মানে অ্যাড করতে চাই যে আমরা সার্জনরা বা চেষ্টা করি সবসময় ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সার্ভিস আমাদের পেশেন্টদেরকে দেওয়ার জন্য, এবং সেই জন্য যে এক্সপার্টিস ডেভেলপমেন্ট সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগেই করছি। আর আমাদের এটা খুব দুঃখজনক হলেও সত্যি, আমাদের পেশেন্টদের একটা টেন্ডেন্সি আছে একটু বাইরে চলে যাওয়ার বা বাইরের দেশে যে চিকিৎসা নেওয়ার। কিন্তু আমি গভর্নমেন্ট সেক্টরে, আমার রিটায়ারমেন্ট খুবই কাছাকাছি, এই যে আমি সারা জীবন গভর্নমেন্ট সেক্টরে কাজ করলাম, সেই অভিজ্ঞতা থেকেই আমি বলতে পারি যে আমরা কিন্তু পৃথিবী থেকে যে খুব পিছিয়ে আছি তা না, এবং সব ধরনের চিকিৎসাই কিন্তু গভর্নমেন্ট সেক্টরেও, প্রাইভেট সেক্টরে তো অবশ্যই ট্রিটমেন্ট প্রোভাইড করা যায়। হ্যাঁ, তবে আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিস যদি অনেক ভালো হয় তাহলে কিন্তু আরও অনেক ভালোভাবে আমরা সার্ভিসটা দিতে পারবো। এবং আমি আমার রুগীদেরকে বলবো যে ডাক্তারদের উপরে, আসলে তো আমরা ডাক্তাররা তো সোসাইটিরই একটা অংশ, যে সোসাইটিতে প্রতিটা সেক্টরে কিছু না কিছু দুর্বলতা, উইকনেস, স্খলন আছে, সেখানে ডাক্তাররা তো এটার বাইরে না। সুতরাং ডাক্তারদের কাছ থেকে রুগীদের যে একদম 100% ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সার্ভিস আশা করেন, এবং একটু বিচ্যুতি হলে এটা নিয়ে অনেক ধরনের রিপারকেশন হয়, এবং মিডিয়াগুলোতে ডাক্তারদেরকে অনেক ধরনের অনেক কিছু ফেস করতে হয়, এবং না জেনে অনেক কথা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় লিখে ফেলে। এটাতে কিন্তু আমরা আসলে খুবই দুঃখিত হই। তো আমি এজন্য আপনার মাধ্যমে বাংলাদেশের রুগীদেরকে, যারা আসলে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই, এরাই তো আমাদের, আমরাই তো আমরা, তো বলবো যে মানে একটা ইউনাইটেড একতা নিয়ে চিন্তা করতে হবে যে আমরা বাংলাদেশের জনগণ কেউ কাউকে ডিসরেসপেক্টফুল হব না, সবাই সবার প্রতি রেসপেক্টফুল থাকবো, এবং যার যার প্রফেশনটা, আমি আসলে আস্থার সাথেই বলতে চাই যে আমরা আসলে এথিক্যাল, অনেস্টি, এগুলো দিয়ে ম্যাক্সিমাম মেজরিটি ডাক্তারই প্র্যাকটিস করেন। এর মধ্যে যে ব্যত্যয় নাই তা কিন্তু আমি বলছি না, সমাজের প্রতিটা সেক্টরের মতো এখানেও কিছু ব্যত্যয় আছে, কিন্তু সেটাই মেইন না, মেজরিটি কিন্তু ভালো। এই আস্থাটা আমাদের উপর রাখার জন্য বলছি। আর আমি গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট রাখবো আপনার মাধ্যমে যে আমাদের সার্জনদের, ইয়াং সার্জনদের, যে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য যে ট্রেনিং প্রোগ্রামগুলি করা দরকার। আমি একটুখানি বলি, আমি ওখানে একটা ট্রেনিং করেছি, ওয়ার্কশপ করেছি, সেটা হচ্ছে আপনার রোবোটিক ব্রেস্ট সার্জারি, রোবোটিক দিয়ে ব্রেস্ট সার্জারি করছে, এন্ডোস্কোপিক ব্রেস্ট সার্জারি, এই দুটো ওয়ার্কশপ আমি অ্যাটেন্ড করেছি। ওখানে যে ফ্যাকাল্টি ছিল, এটা অবশ্যই আমার থেকে মনে হয় 10-15 বছরের ছোট, ওর সাথে আমি কথা বলছিলাম। সিঙ্গাপুরের ওরা যখনই গ্র্যাজুয়েট MBBS করার পরে ও সার্জিক্যাল ক্যারিয়ারে পোস্ট গ্র্যাজুয়েট পাশ করলো, ওর গভর্নমেন্ট ওর জন্য একটা স্কলারশিপ অ্যারেঞ্জ করেছে ইংল্যান্ডের একটা হাই ভলিউম ব্রেস্ট সেন্টারে, যেখানে সে যে 3 বছরের ফেলোশিপ করেছে। এটা কিন্তু শুধু ও ইন্ডিভিজুয়াল না, সিঙ্গাপুরের প্রতিটা সার্জন আপনি যদি ওদের পোর্টফোলিও দেখেন, প্রত্যেককে কিন্তু হয় US নয় UKতে গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে যে ট্রেনিং করে এসছে এবং ফেরত এসছে, এবং মেডিকেল এডুকেশনের একটা হয় MS নয় PhD করা আছে। এসে ও কিন্তু সিঙ্গাপুরেই প্র্যাকটিস করছে এবং সার্ভিস দিচ্ছে। এবং আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে রোবোটিক সার্জারিটা করছে ব্রেস্ট ডিভিশনে, এটা কতদিন থেকে? ওরা বিশ্বাস করেন ওরা 21 সাল থেকে শুরু করেছে। 21 সাল থেকে 25 সালের মধ্যে ওরা সারা পৃথিবীর মানুষকে ট্রেন্ড আপ করার জন্য একটা ওয়ার্কশপ করেছে। তাহলে দেখেন যে এক্সপার্টিস ডেভেলপ করতে কিন্তু অনেক মানে একটা সাপোর্ট লাগে, টোটাল সিস্টেমের একটা সাপোর্ট লাগে। আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব যে পলিসি মেকাররা, এখন তো অনেক নতুন নতুন পলিসি হচ্ছে, ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য যেন এই কাজগুলো ডাক্তারদের, সার্জনদের জন্য গভর্নমেন্ট সেক্টর থেকে করা হয়, তাহলে কিন্তু দেশের মানুষই সার্ভিস পাবে। এবং সবাই কিন্তু এই যে অনেক সার্জন আপনি জানেন এখন ইংল্যান্ড চলে যায়, MRCS পরীক্ষা দিয়ে বাইরের দেশে চাকরি করতে চলে যায়, ক্যারিয়ার বিল্ডার। আমি তো দেখি 50% ট্রেইনি আমার ঢাকা মেডিকেল কলেজে যারা, সবাই চিন্তা করে ইংল্যান্ড চলে যাবে বা বাইরে চলে যাবে। কিন্তু তাহলে কিন্তু গভর্নমেন্ট যদি এদেরকে প্রপার পরিবেশটা দেয় এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করে, তাহলে কিন্তু সবাই দেশেই থাকার চিন্তা করবে। হ্যাঁ, প্রফেশনাল ডেভেলপমেন্টের সুযোগটা যদি তৈরি হয়। প্রফেসর, আমি এই ইস্যুটা নিয়ে বলি যে আপনার এই যে ট্রেনিংটা, আসলে আমরাই যারা এখানে বসে আছি আমরা কিন্তু এটা নিয়ে চিন্তা করি। আমি যেমন রিটায়ারমেন্ট পরে, আমার তো এখন ধরেন টাকা পয়সা বা ওই দিন আমার চিন্তা নেই, আমার এখন চিন্তা ম্যান পাওয়ার ডেভেলপ করা। আমার যা আছে আল্লাহ রহমতে আমার চলে যায়, আমার অত বেশি দরকার নাই। কিন্তু আমি এখন চেষ্টা করছি কি হাউ টু ডেভেলপ ম্যান পাওয়ার। এই আমি কালকেও আপনি যেটা বলছিলেন না, প্রফেসর নাইম যেটা বলছিলেন যে আমরা ওই অনলাইনে কিছু করতে, আমরা কিন্তু কালকে আমি যে 2টা সার্জারি করছি আমার অনলাইনে, আমার
আমার যে প্রসিডিউর রুমে একটা সেট আপ করা আছে, আমি পট করে ওদের একটা মেসেজ দিই যে এখনই 2টো স্যার যাবে, তোমরা অন করো, তো চলে আসো এসে মানে জুমে চলে আসো। তো ওরা কিন্তু রাত 9টা পর্যন্ত আমার সাথে আমার সার্জারিটা শেয়ার করছে তারা। তাই আমি একটা প্রোগ্রাম কন্ডাক্ট করি। আমি যেহেতু এন্ডোস্কোপি এই দেশে প্রথমে শুরু করি, এন্ডোস্কোপি কিছু ম্যান পাওয়ার তৈরি অলরেডি ধরেন 400 মতো এন্ডোস্কোপিক সার্জন তৈরি করেছি, এবং ফার্স্ট ব্যাচ শুরু করছি অ্যাডভান্স ট্রেনিং, মানে এরা এন্ডোস্কোপিক ইন্টারভেনশন করবে। তো ওর একটা কোর্স চলছে 6 মাসের কোর্স, তো ওটা আমার সেন্টার থেকে আমি ট্রান্সমিট করি। তো এইটা ধরেন আমার মতো একটা ক্ষুদ্র মানুষের চেষ্টা কতটুকু আর ডেভেলপ করে, এটা 20 কোটি লোকের জন্য 300 স্পেশালিস্ট নট এনাফ। এইটা যদি গভর্নমেন্ট তরফ থেকে হয়, এই ধরনের একটা বড় একটা স্ট্যান্ডার্ড ল্যাব থাকে, আপনি গেলেন আরেকজন, সবাই যে আমরা তো ওখানে পার্টিসিপেট করতে পারি, তাহলে কিন্তু এটা আরও সুন্দর হয়। তা আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা চেষ্টা করছি, কিন্তু ইট ইজ নট এনাফ। আমি এটাই বলতে চাচ্ছি যে আমার একটা সেন্টারে গ্রিন লাইফে ওখানে একটা আমি নিজস্ব সেন্টার করেছি, ওখান থেকে ধরেন আমার এই 6 মাসে আমার এই শিডিউল দেওয়া আছে, প্রতি শনিবারে আমি ট্রান্সমিট করি, আমার অপারেশনগুলো সবাই দেখে, হলওভার বাংলাদেশ সবাই দেখে, আমার যারা ট্রেনিং। এবং এখানে আপনার 5 জন আমি বিদেশি ফ্যাকাল্টি নিয়ে আসছি, ওরা ওখানে অনলাইনে ক্লাস নেয় আমার এখানে। আমার এই 2-3 মাস ক্লাস হবে, এবং তারা সবাই চায়না, ইন্ডিয়ান আছে 3 জন, পাকিস্তান আছে, এরা আমাদের এখানে। এখন তো জুমের সুবিধা আছে, অনলাইনে ক্লাসগুলো থিওরিটিক্যাল পার্টটা নেয়, আর লাইভ যেটা করতে হয় মানে অনলাইন আমি দেখাই, এবং প্রতি সপ্তাহে 4 জন করে ডাকে, ওরা আমার সাথে অ্যাটেন্ড মানে পার্টিসিপেট করে। তো এইভাবে আমি বলবো এটা অতি ক্ষুদ্র। ইভেন আমি সার্জন না, আমাদের গ্যাস্ট্রোলজিস্টটা আমরা করি, এটা পছন্দ করে না, কিন্তু এইবার 2 জন গ্যাস্ট্রোলজিস্ট আসছে আমার কাছে ট্রেনিং করার জন্য। তার মানে ওই বেচারাদেরও ট্রেনিংয়ের জায়গা নাই, ওরা গ্যাস্ট্রোলজির ডিগ্রি নিচ্ছে, ইআরসিবি ভালো করছে না, ইএসডি এমআর যে অপারেশনগুলো ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় হচ্ছে, এরাও কিন্তু ওরা খুব একটা ভালো করছে না, কেন ওদেরও ট্রেনিং করার কোনো স্কোপ নাই। তো আমি বলি ট্রেনিংটা খুব দরকার। আমার এখানে অনেক ট্যালেন্ট ছেলেপেলে আছে, অনেক স্কোপ আছে, পেশেন্ট আছে প্রচুর কাজ করার জন্য। আমি যদি যে ইআরসিপি ধরেন 1 মাসে করি, সিঙ্গাপুর ওরা 1 বছরও করে না। আমি 1 মাসে 50-60 ইআরসিপি করি, ওদের সারা জীবনে সিরিজ যত 500 করছে, আমার হয়তো 8000 হয়ে গেছে। তো এরকম আমাদের বাল্ক অফ পেশেন্ট বা আমাদের এক্সপিরিয়েন্স ওদের থেকে ডেফিনেটলি অনেক বেশি, কিন্তু দুঃখ হচ্ছে যে আমরা এটা ট্রান্সমিট করতে পারছি না, আমাদের সিস্টেমটা পারমিট করে না শেখানোর জন্য। না আমার ব্যক্তিগত উদ্যোগে কয়টা সম্ভব না। তো এটা চাচ্ছি যে গভর্নমেন্টের তরফ থেকে একটা ভালো ইনস্টিটিউট করা উচিত, ট্রেনিং ইনস্টিটিউট বা একটা প্ল্যাটফর্ম। আমরা পার্টিসিপেট করি, নাইম যাবে, আমি যাব, সালমা যাবে, কিন্তু কাউকে তো একটা এই কাভারেজটা দিতে হবে, এটা আমাদের পক্ষে এত সম্ভব না। আমি যে জিনিসটা একটু এমফাসিস দেবো সেটা হলো যে আমরা তো আসলে মেডিকেল সার্ভিসে এদেশে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর দুটো পাশাপাশি কাজ করছে। আমরা জানি যে প্রাইভেট সেক্টর প্রায় 2/3 অফ দ্য হোল ট্রিটমেন্ট প্রাইভেট সেক্টরই দিচ্ছে, এবং গভর্নমেন্ট সেক্টর হয়তো 1/3 দিচ্ছে। কিন্তু আমাদের যেই আফসোসটা সেটা হলো যে প্রাইভেট সেক্টরকে সবসময় ভুল বোঝা হয়, বিকজ প্রাইভেট সেক্টরের মানুষজন কিন্তু নিজেরা ইনভেস্ট করে তারপর সার্ভিসটা দেয়, আর গভর্নমেন্ট সেক্টরে বিনা পয়সায় যেটা হচ্ছে সেটাতেও কিন্তু গভর্নমেন্ট টাকা দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমাদের সাধারণ মানুষ, সেটাই আমি আজকে আপনার মাধ্যমে সেটাই মানুষকে জানাবো যে দেখুন, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। প্রাইভেট সেক্টর যে টাকাটা নেয়, অনেকেই মনে করে আমরা শুধুমাত্র মানে হয় না যে টাকা ইনকামের জন্য, মানি মেকিংয়ের জন্যই হসপিটাল করেছি। ইটস নট ট্রু। কারণ গত 35 বছর যাবৎ আমি প্রাইভেট সেক্টরেই কাজ করছি, এবং এদেশে ল্যাপারোস্কোপিক সার্জারি, নট অনলি এদেশে, এশিয়া প্যাসিফিকে ল্যাপারোস্কোপিক সার্জারি ডেভেলপমেন্টের জন্য আমি আমার এফোর্ট দিয়েছি। আপনি অ্যাওয়ার্ডের কথা বললেন, থ্যাঙ্কস গড যে ওরা সেটা রিকগনাইজ করেছে। কিন্তু এই প্রাইভেট সেক্টরের থেকে যে শুধু আমরা টাকা কামানোর জন্যই প্রাইভেট হসপিটালগুলি তৈরি হয়েছে তা না। এই জন্যই আমি বলবো যে প্রাইভেট সেক্টরের সাথেও কিন্তু গভর্নমেন্ট সেক্টর খুব সুন্দরভাবে একটি মানে লিয়াজও মেনটেন করে কিন্তু এই কাজগুলো যদি করে, এই ট্রেনিংয়ে কিন্তু প্রাইভেট গভর্নমেন্ট বলে কোনো কথা নেই। যে কথাটা তো একটু আগে বলছিলেন যে যারা সকালবেলা গভর্নমেন্ট সেক্টরে কাজ করে, যেমন সালমা, তুমি সকালবেলা গভর্নমেন্ট সেক্টরে কাজ করে বিকালবেলা তুমি প্রাইভেট সেক্টরে কাজ করছো, প্র্যাকটিস করছো। তো আমাদের দেশেই তো সেই নিয়ম। সুতরাং প্রাইভেট এবং গভর্নমেন্টকে আলাদা করে দেখার কোনো স্কোপ নাই। হ্যাঁ, যেটা বারবারই সালমা বললো যে হ্যাঁ, ভালো খারাপ তো সব জায়গাতেই আছে। আমাদের এখানে যে প্র্যাকটিসে কিছু ম্যাল প্র্যাকটিস বলে তো একটা কথা আছে, কেউ যে করছে না তা না, সেটাকে অবশ্যই আমরা নিন্দা করি, এবং সেটা অবশ্যই করা উচিত না। সেটা করলে সেটার জন্য শাস্তিযোগ্য অপরাধ, সেটা শাস্তি হতেই হবে। কিন্তু তারপরে আমি বলবো যে গভর্নমেন্টেরই রোল এটা, প্রাইভেটও কিন্তু গভর্নমেন্টের বাইরে কিছু না। গভর্নমেন্টকেই এই দায়িত্বটা নিতে হবে, এবং সেই জন্য গভর্নমেন্টকে ওই রকম মানুষ যেতে হবে এবং বসতে হবে, এগুলোকে খুব বেশি পলিটিসাইজ না করে মোর অফ একাডেমিক ওয়েতে যদি আমরা চিন্তা করে এদেশে এই ল্যাপারোস্কোপি বা মিনিমাল অ্যাক্সেস সার্জারি, যেটা এখন দ্য বিগেস্ট বা মোস্ট ইম্পর্ট্যান্ট ফিল্ড অফ সার্জারি সব স্পেশালিটিতেই, সেটাকে যদি নিয়ে আমরা এগোতে পারি,
তাহলে দেশে রোবট, টেলিসার্জারি থেকে শুরু করে এভরিথিং ইজ পসিবল, বাট উই নিড আ লিয়াজো বিটুইন প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট সেক্টরস। সো শেষ মুহূর্তে আমরা ক্লোজিং রিমার্কস 1 মিনিট করে প্রত্যেকে। না, থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য। তো আমি আশাবাদী যে আমরা আমাদের যারা ইয়াং সার্জন আছে এবং আমরাও যারা চেষ্টা করছি, আমরা যদি প্রপারলি ট্রেন্ড আপ হই এবং সরকার যদি আমাদের কিছুটা সাপোর্ট দেয়, তাহলে আমরা কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সার্ভিস বাংলাদেশেই দিতে পারি, দিচ্ছি যতটুকু সম্ভব এবং আরও দিতে পারি। এবং এন্ডোল্যাপারোস্কোপিক সার্জারি সম্পর্কে আমি বলবো, আসলে এটা সময়ের একটা দাবি, যেটা বলে যে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে চলার ইচ্ছা আমাদের আছে এবং আমরা অবশ্যই সেটা চলতে চাই। এই বিষয়ে আমি আসলে গভর্নমেন্ট ডক্টর হিসেবে গভর্নমেন্টের একটা বিশাল সাপোর্ট আশা করছি। প্রফেসর আলম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা কিছু কথা, আমি আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনার মাধ্যমে আমরা অন্তত আমাদের জনগণের কাছে কিছুটা মেসেজ পৌঁছাতে পারলাম, আপনাদেরকে ধন্যবাদ, আমাদের জাতির সেবা লিমিটেশনটা আমরা করবার জানাতে পারলাম যে আমরা চেষ্টা করা সত্ত্বেও হচ্ছে না। তাই এখানে যেটা হচ্ছে যে বারবার বলছে যে গভর্নমেন্ট সাপোর্ট দরকার। 1-2 করে যদি বলি, তাহলে একটা কনফারেন্সে যে আমি ম্যাক্সিমাম আমার লাইফে আমি অ্যাচিভ করেছি, সেই কনফারেন্সে আমাদের ছেলেরা কোনো ছুটি পায় না। আমি যখন কনফারেন্সে গেলাম না, আমি বাইরে স্পিকার এখানে কাজ করাবো, গভর্নমেন্ট তাকে পারমিশন দেয় না, তার এখানে কাজ করার জন্য পারমিশন নিতে হয়তো আমার 1 মাস ঘুরতে হবে বিভিন্ন মন্ত্রণালয়। এই যে কতগুলো ব্যারিয়ার আমাদের জন্য আছে। একটা ছেলে যখন একটা বাইরে পেপার প্রেজেন্ট করে, ওর পেপারটা প্রেজেন্ট করার জন্য তাকে যেতে দেওয়া উচিত, তাকে কিন্তু কনভিন্স সহ যেতে দেওয়া উচিত, ছুটি দেওয়া উচিত, তারপরেও দেওয়া হয় না। তো এই ধরনের কতগুলো ব্যারিয়ার যেগুলো আছে, যেগুলো আমলাতান্ত্রিক বলেন আর যাই বলেন, আমি তখন চাকরি করি না, আমার আমলারও ভয় নাই। তো এই যে কতগুলো ব্যারিয়ার যে আমাদের চলে আসছে বিভিন্ন সময় থেকে, এগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে বোধহয় আমাদের ছেলেপেলে অনেক ট্যালেন্টেড এবং আমাদের এখানে ম্যাটেরিয়ালস অনেক বেশি আছে মানে কাজ করার জন্য। এরা যদি একটু প্রপার ট্রেনিং বা এক্সপোজার, বাইরের এক্সপোজার, তাহলে আমাদের দেশে বাইরে আর যাওয়ার দরকার হবে না। কিন্তু আজকে যদি রোবট না আসে, আপনি দেখবেন এই রোবটের জন্য 2 বছর পরে কিন্তু একটা ফ্লো আবার শুরু হয়ে গেছে বাইরে যাওয়ার। আমরা যে ফ্লোটা এতদিন ঠেকাতে পেরেছি বোধহয় পারবো না, আমাদের রোবট নাই। আমি একটা জিনিস শুধু বলি যে বাঙালির হাত কিন্তু খুব ভালো, স্কিল যদি বলেন, ফিঙ্গার স্কিল, বাঙালি এবং বাংলাদেশি যেটাই বলেন, আমাদের দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড দে আর ভেরি ভেরি গুড। সুতরাং আমাদেরকে শুধুমাত্র সুযোগ করে দিতে হবে আমাদের ইয়াং সার্জনদের। আমি দেখি যে চাইনিজ বা জাপানিজ, আমি জাপানে পড়াশোনা করেছি, চাইনিজ, জাপানিজ, ওনাদের যে সার্জিক্যাল হ্যান্ড, তার তুলনায় আমি আমার ইয়াং জেনারেশন বাংলাদেশি সার্জনদের অনেক অনেক বেটার হ্যান্ড আমি পাই। শুধুমাত্র তাদের দরকার সুযোগ। এইবার আমরা ওয়ার্ল্ড কংগ্রেস অফ এন্ডোস্কোপিক সার্জারিতে যে 100-150 জন নিয়ে 160 জনের মতো আমরা নিয়ে যেতে পেরেছি, সেটা আমাদের একটা বিরাট সাকসেস। এবং আই থ্যাংক ইউ ভেরি মাচ যে এটার পরপরই আজকে আমাদেরকে কিছু কথা বলার একটা সুযোগ আপনি দিয়েছেন আমাদেরকে। যে আমি বিশ্বাস করি যে এ ধরনের কংগ্রেসগুলোতে যদি আমাদের ছেলেরা যায়, এবং আমি শিওর যারা ফিরে এসছে তারা কিন্তু একটা ডিফারেন্ট মাইন্ডসেট নিয়ে ফিরে এসছে, এবং তারা জানবে যে পৃথিবীতে কী ঘটছে এবং আমাদের কি ঘটানো উচিত। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর সর্দার নাইম, প্রফেসর সালমা সুলতানা এবং প্রফেসর ডক্টর তাহিদুল আলম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম সার্জারির নানা দিক নিয়ে এবং আমার অতিথিরা খুব বেশি চাহিদা নেই, তারা অনেকখানি বাংলাদেশকে এই খাতে এগিয়ে নিয়ে এসছেন এবং অন্যদের চাইতে আমরা কোন কোন জায়গায় এগিয়ে, কোথায় কোথায় পিছিয়ে, সেই আলোচনাটা এসে সবচেয়ে সমস্যার জায়গা সেটা হচ্ছে যে সরকারের দিক থেকে যে সাপোর্টটা পাওয়া উচিত, পলিসি সাপোর্টটা, সেটা অধিকাংশ ক্ষেত্রেই অনুপস্থিত বা পাওয়া যায় না। এবং এই আলোচনা আমরা প্রায়শই করি যে অনেক স্কলারশিপ বিদেশ থেকে আসে, আমরা দেখি যে সেগুলো বাংলাদেশ থেকে কাউকে পাঠানো হয় না, অনেক ক্ষেত্রেই সেগুলো হয় না। আবার এটাও দেখি আমরা যে অনেক স্কলারশিপ আসে সরকারিভাবে, যেগুলোতে এমন লোককে পাঠানো হয় যে একদিন পরে রিটায়ারমেন্টে যাবে। এই চিত্র আমরা কয়েকদিন আগে বেশ কয়েকটা খবরে পড়েছি। কিন্তু এই যে বিভিন্ন সোসাইটি, সার্জনদের বা চিকিৎসকদের, তারা নিজস্ব উদ্যোগ নিয়ে অনেক কাজ করছেন দেশের ভেতরে, বাইরে অনেককে নিয়ে যাচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন। কিন্তু এই সব জায়গায় যেটা সমস্যা হয়ে দাঁড়ায় যে স্ব-উদ্যোগে কেউ যদি কোনো কিছু করতে চান, সেখানেও যে সরকারি বা আমলাতন্ত্রের যে বাধা, সেগুলো ওনারা তুলে আনবার চেষ্টা করেছেন। তো সব মিলিয়ে যেটা মূল কথা হচ্ছে যে আমাদের পোটেনশিয়াল আছে, সম্ভাবনা আছে, সেটাকে কাজে লাগাতে হলে আসলে সরকারের
নীতি সহায়তা ছাড়া সেটা সম্ভব নয়। এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রসঙ্গটাও আলোচনার মধ্যে এসছে, কিন্তু প্রযুক্তি যে জায়গায় যাচ্ছে সেখানে আসলে ব্যক্তি উদ্যোক্তাদের পক্ষে সব কিছু নিয়ে আসা বা শুরু করা সম্ভব নয়। সরকার এখানে সহায়তা দিলে এবং প্রাইভেট সেক্টরের সঙ্গে যৌথভাবে যদি কাজ করে আমরা পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের যা প্রয়োজন সেটা সমাধান করবার চেষ্টা করতে পারি বা সেই সমস্যার সমাধান আমরা করতে পারি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।